ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা এইচএস এর এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্সের পেজ নাম্বার SC60 এই পেজের আমরা 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের 1 দাগের কোশ্চেনটা বলছে যে একটি নিরেট ধাতব গোলক আছে, গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে। অপশান এ বেশি পরিমাণে, অপশান বি একই পরিমাণে, অপশান সি কম, আর অপশান ডি কোনোটাই নয়। তার মানে আমাদের বলেছে যে দুটো গোলক আছে, একটা ফাঁপা গোলক আরেকটা আমাদের নিরেট গোলক। তো এই দুটো গোলকের যে ব্যাসার্ধ সেটা সমান, দুটোর ক্ষেত্রেই ব্যাসার্ধ হলো আমাদের ক্যাপিটাল R ধরে নিলাম। তো এই দুটো গোলক আমাদের এই দুটো সমব্যাসের গোলক বলেছে, তার মানে এর ব্যাস দুটো সমান। তো ব্যাস সমান হলে আমাদের ব্যাসার্ধটাও সমান হবে। এখন আমাদের এই দুটো গোলকের মধ্যে কে বেশি আধান ধরে রাখতে পারবে সেটা জানতে চেয়েছে। তো ধাতব গোলক সেটা ফাঁপা হোক আর আমাদের নিরেট হোক, দুটো ক্ষেত্রেই আমরা আধান দিলে সেই আধানটা ওর ধাতব পৃষ্ঠে এসে জমা হবে। ওর ভেতরে ফাঁপা না ওর ভেতরটা আমাদের ভর্তি তার উপর নির্ভর করবে না। তো আবার এই যে আধানটা জমা হয় সেটা নির্ভর করে ওর ধারকত্বের উপর। তো গোলকের কোনো একটা গোলকের ক্ষেত্রে ধারকত্ব সি আমাদের কি হয়, সি এর রাশিমালা এসআই থেকে এরকম হয় 4πε0 ইন্টু আর। তার মানে বলতে পারছি সিটা আমাদের আর এর সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হচ্ছে। তো এখানে যেহেতু দুটো ব্যাস সমান হচ্ছে, তো তাহলে কি হচ্ছে, এই দুটো ধারক বলতে এই দুটো গোলকের যে ধারকত্ব হবে সেই ধারকত্বটা আমাদের সমান হবে, অর্থাৎ এরা দুজনেই সমান পরিমাণে আধান সঞ্চিত রাখতে পারবে এদের মধ্যে। তাহলে আমাদের যে অপশানটা হবে অপশান বি, একই পরিমাণ। তার মানে অপশান বিটা আমাদের এর অ্যান্সার হলো। তারপরে 2 দাগ বলছে 1-2 যে একটি সাবানের বুদবুদকে 24 ভোল্ট বিভবে আহিত করা হলো। যদি এর ব্যাসার্ধ 3 গুণ করা হয় তবে বিভব কত হবে? তো একটা সাবানের বুদবুদ আছে আমাদের, বললাম এরকম একটা বুদবুদ আছে যার ব্যাসার্ধ আর। তাহলে আর কি বলা আছে, এর যে বিভবটা সেটা বলা আছে 24 ভোল্ট। এখন আমরা একটা সাবানের যে পৃষ্ঠে যে বিভবটা হয় সেটা কত হয় জানি, তার রাশিমালা হয় এরকম। এতে যদি আমাদের কিউ পরিমাণ আধান দেওয়া হয় তাহলে Q/4πε0r। এখন এইটা ইকুয়ালটা আমাদের বলা আছে কোশ্চেনে 24 ভোল্ট। তাহলে এটা বসিয়ে দিলাম। এর বলছে যে এই যে বুদবুদটা আছে তার ব্যাসার্ধটা আমরা 3 গুণ করছি, মানে 8 থেকে এখন 3r করা হলো। তাহলে ওর বিভবটা কত হবে? তো ধরলাম এক্ষেত্রে বিভবটা আমাদের ভি ড্যাশ হচ্ছে, ভি ড্যাশ ইকুয়ালটা আমাদের এরকম হয়ে যাবে। এর আধানটা সমান আছে, সেম আছে, আধানের কোনো পরিবর্তন করা হয়নি সেটা বলা আছে। তো তাহলে Q/4πε0 ইন্টু আর হয়, তো আরের জায়গায় আমাদের এর ব্যাসার্ধটা বসে যাবে, অর্থাৎ 3r বসবে। কারণ এইটা ইন্টু 3r হয়ে গেল। তো এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, 1/3 ইন্টু Q/4πε0r। তাহলে 1/3 ইন্টু এই যে Q/4πε0r তার মানটা আমরা পেয়েছি একটু আগে 24। তো এটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসছে 8 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমাদের ওই যে বিভবটা হয়ে যাবে সেটা হবে 8 ভোল্ট। তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 3 দাগের কোশ্চেনটা বলছে যে 2.2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষকে একটি 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলে রোধটির মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে? তো আমাদের এরকম একটা রোধ আছে, এইবার এই রোধের মানটা আমাদের বলা আছে 10 ওহম। এবার এটাকে একটা 2.2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটা কোষের সাথে যুক্ত করা হচ্ছে এবং এই কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে। তো সেই অভ্যন্তরীণ রোধটা আমরা ধরে নিলাম স্মল আর। তাহলে এখন জানতে চেয়েছে যে এই স্মল আর এর মানটা কত হবে, আর বলা আছে এর ভিতর দিয়ে আমাদের 0.2 পরিমাণ, মানে এই সার্কিটটা দিয়ে 0.2 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তো এখন আমরা এইটাকে আই ধরে নিচ্ছি, তড়িৎ প্রবাহের পরিমাণটাকে, আর এইটাকে আর ধরে নিচ্ছি, আর তড়িৎচালক বলটাকে ই ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমরা ফার্স্টে একটা ইকুয়েশন বের করবো যেখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি। তো এখানে এই যে তড়িৎচালক বলটা ই, সেটা আমাদের কিভাবে ব্যয় হচ্ছে, এই স্মল আর অর্থাৎ এই কোষের যে অভ্যন্তরীণ রোধ আছে তার অ্যাক্রসে একটা পার্ট ব্যয় হচ্ছে, আর একটা পার্ট ব্যয় হচ্ছে আমাদের এই 10 ওহম রোধের অ্যাক্রসে। তো এখানে আমরা ওহমের সূত্র V = IR এইটা অনুযায়ী লিখতে পারি কি, ভি এর জায়গায় আমাদের ই বসবে,
ওহমের সূত্র হয় আমাদের ভি ইকুয়াল টু আই আর। তো ভি এর জায়গায় আমাদের ই বসে গেল, আর তড়িৎ প্রবাহটা আমরা এখানে আই ধরে নিয়েছি, তাহলে আইটা আই থাকলো। আর আর অর্থাৎ এক্ষেত্রে এই 10 ওহম আর এই স্মল আর রোধের যে তুল্য রোধ থাকবে সেইটা, তো এই 10 ওহম আর স্মল আর রোধ আমাদের এক্ষেত্রে শ্রেণী সমবায় আছে, তাহলে এদের তুল্য রোধ এরকম হয়ে যাবে। 10 ওহমটাকে আমরা ক্যাপিটাল আর বলেছি, তাহলে ক্যাপিটাল আর ইন্টু প্লাস স্মল আর হবে। তো এখান থেকে আমরা স্মল আর এর ভ্যালুটা বের করব। তো এখান থেকে আমরা এইটা পাচ্ছি ই বাই আই ইকুয়াল টু এইটা, তাহলে আর প্লাস স্মল আর ইকুয়াল টু আমাদের ই বাই আই হয়ে গেল। এখান থেকে স্মল আর ইকুয়াল টু আমরা পাচ্ছি ই বাই আই মাইনাস ক্যাপিটাল আর। এখন ই এর ভ্যালু আমাদের বলা আছে 2.2 ভোল্ট আর আই বলেছে 0.2 অ্যাম্পিয়ার, মাইনাস ক্যাপিটাল আর হলো 10, এটা কেটে গেল, এখানে তাহলে 11 আসলো, তাহলে এখানে আসছে 11 মাইনাস 10 অর্থাৎ 1 ওহম হচ্ছে আমাদের ওই কোষটার অভ্যন্তরীণ রোধ। তাহলে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপর 4 দাগ বলছে যে কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে। তো আমরা ধরলাম ইনিশিয়ালি এই বাল্বটার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছিল, এখন বলছে যে এই তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পাচ্ছে। তো এখন তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই ড্যাশ হয়ে যায়, আই ড্যাশ ইকুয়াল টু আমাদের এরকম হবে আই মাইনাস 0.5/100 ইন্টু আই, ঠিক এতটা পরিমাণ হ্রাস পাচ্ছে বলেছে সেই কারণে। তো তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটা বিয়োগ করলে কত হবে 100 মাইনাস 0.5 মানে 99.5/100 এত ইন্টু আই হয়ে যাবে এখন তড়িৎ প্রবাহ মাত্রা। এবার আমাদের কোশ্চেনে যেটা বলেছে যে এক্ষেত্রে আমাদের বাল্বের ক্ষমতা কতটা পরিমাণে হ্রাস পাবে সেটা বের করতে হবে। তো বাল্বের ক্ষমতা পি ইকুয়াল টু আমরা এটা জানি আই স্কোয়ার ইন্টু আর হয়। তো আর একটা নির্দিষ্ট বাল্বের ক্ষেত্রে কী হবে আমাদের ধ্রুবক হবে, তাহলে এখান থেকে আমরা এই ক্ষমতার পরিবর্তন মানে এখন ক্ষমতা যদি পি ড্যাশ হয় আর আগে যে ক্ষমতা ছিল সেটাকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে পি ড্যাশ মাইনাস পি বাই ইনিশিয়ালি পি ছিল এইটা ইন্টু 100, এইটা আমাদের বের করতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি পি ড্যাশ বাই পি মাইনাস 1 ইন্টু 100। এখন পি ড্যাশ বাই পি এটা আমাদের কি হয়ে যাবে, এখান থেকে আমরা এই রিলেশনটা ইউজ করবো এখানে, তাহলে পি ড্যাশ যখন হচ্ছে তখন তড়িৎ প্রবাহ আই ড্যাশ হয়ে যাচ্ছে, তাহলে আই ড্যাশ স্কোয়ার ইন্টু আর বাই আর যখন আমাদের কি হচ্ছে পি হচ্ছে তখন তড়িৎ প্রবাহ আই, তাহলে এইটা হলো মাইনাস 1 ইন্টু 100, আর আর কেটে গেল। তো এইটাকে আমরা এখানে লিখছি, এইটা ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি আই ড্যাশ বাই আই তার হোল স্কোয়ার, কারণ দুটোর মাথায় আমাদের স্কোয়ার আছে, তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি মাইনাস 1 ইন্টু 100। এখন এই যে আই ড্যাশ ইকুয়াল টু 99.5/100 ইন্টু আই পেয়েছি আমরা, এখান থেকে আই ড্যাশ বাই আই ইকুয়াল টু কি লিখতে পারি, এটা লিখতে পারি। এবার এইটা আমরা এখানে বসিয়ে দেবো এই ফাইনাল রাশিমালাটাতে, তাহলে 99.5/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100 আসছে। তো এই ক্যালকুলেশনটা এবার আমরা করব, তো এটা তোমরা নিজেরা করে নেবে, আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। আমাদের এর উত্তর আসছে এরকম মাইনাস 0.9975 এত পার্সেন্ট আসছে। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি -1%। এখন আমাদের অপশানে কি অ্যান্সারটা দেওয়া আছে সেটা দেখা যাক। তো অপশানে আমাদের প্রথমটা বলা আছে 0.25%, তারপরে বলা আছে 0.5%, তারপরে বলছে যে 1%, তারপরে বলছে 2%। তো তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 1%। আর এখানে যে মাইনাস সাইনটা এসছে সেটা আমাদের কী বোঝাচ্ছে যে আমাদের ক্ষমতাটা হ্রাস পাচ্ছে, মানে 1% আমাদের হ্রাস পাচ্ছে সেটা বোঝাচ্ছে। তো আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল কতটা হ্রাস পাবে, তো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1%ই হ্রাস পাবে, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে এল ক্যাপিটাল এল বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্যে দিয়ে আই প্রবাহমাত্রা চালিত হলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে। তো এই যে বর্গক্ষেত্রটা আছে এর যে কর্ণদ্বয় অর্থাৎ এইটা
আর এই কোণটা ছেদ বিন্দু মানে আমাদের এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রটা কত হবে সেটা বের করতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে ধরলাম আমাদের কোশ্চেনে কত বলা আছে, তড়িৎ প্রবাহ আই, ধরলাম এই আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এই, আর এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের বলা আছে ক্যাপিটাল এল। এখন আমরা এটা জানি যে আমাদের যদি একটা এরকম একটা পরিবাহী থাকে, এই পরিবাহী থেকে আমাদের আধ দূরত্বে একটা বিন্দুতে চুম্বক প্রাবল্য যদি বের করতে হয়, তাহলে চুম্বক প্রাবল্য বা চুম্বক ক্ষেত্র সেইটা আমাদের এইরকম হয়ে যায়। সেটাকে যদি বি বলি, তো বি ইকুয়াল টু হয় μ0 I/4πr ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2। তো আমাদের এক্ষেত্রে এইটা হয় θ1 আর এটা হয় θ2, এই রিলেশনটা আমরা জানি। তো সেইটাই আমরা এখানে ইউজ করব। তো সেটা ইউজ করার জন্য আমরা কি করলাম, এখান থেকে এই পয়েন্টের উপর একটা এইভাবে কানেক্ট করলাম লম্ব আকারে। তো এইবার আমাদের এই কোণ দুটোর কত হচ্ছে সেটা জানতে হবে। তো এখানে আমাদের এই কর্ণদ্বয়ের যে ছেদবিন্দুটা হয়েছে সেটা কি হচ্ছে, আমাদের এই যে একটা বাহু আছে তার অর্ধেক দূরত্বে, তার মানে এইটা হলো আমাদের L/2, আবার এইটাও কি আমাদের এই বাহুটার অর্ধেক, এইটুকু দৈর্ঘ্য, তাহলে এটাও হয়ে যাবে আমাদের L/2। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এই কোণের এই বাহুটার যে বিপরীত কোণটা হবে এটা তো আমাদের 90 ডিগ্রি হচ্ছে, আর বাকি দুটো কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি হয়। এখন 90 ডিগ্রি হলে আমাদের কি হচ্ছে, এই বাকি দুটো কোণ আবার এই বাহুটা অর্থাৎ L/2 দৈর্ঘ্য বিশিষ্ট এবং L/2 দৈর্ঘ্য বিশিষ্ট দুটো বাহুর আমাদের কি হচ্ছে, বিপরীত কোণ হচ্ছে। তাহলে এই দুটো কোণ সমান হলে আমাদের এই দুটো কোণের প্রত্যেকটার মান কত হয়ে যাবে, 90 ডিগ্রি বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেলাম কত, 45 ডিগ্রি। আবার একই রকমভাবে আমরা এই কোণটা যদি বের করি সেটাও আমাদের হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের θ1 আর θ2 এর মান 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাই θ1 আর θ2 আমাদের হচ্ছে কত, 45 ডিগ্রি। এখন আমরা এই রিলেশনটা ইউজ করে অঙ্কটা করব। তো এখানে ফার্স্ট এই বাহুটার জন্য আমাদের এই পয়েন্ট নাম দিলাম ও পয়েন্টে যে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে সেটাকে আমরা B1 ধরলাম। তাহলে B1 ইকুয়াল টু কত হয়ে যাবে, μ0 I/4π, আরটা কত এক্ষেত্রে একটু আগেই বলেছি L/2, তাহলে আর এর জায়গায় আমাদের L/2 বসে যাবে ইন্টু সাইন θ1 কত 45 ডিগ্রি প্লাস θ2 আমাদের 45 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি, দুটো যোগ হয়ে গেল। এইবার এইটা μ0 I, আমরা 2টা এখানে কাটাকুটি করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 2πL, আর এইটা হয়ে যাচ্ছে আমাদের 2 সাইন 45 ডিগ্রি। এখন এখান থেকে আমাদের আসছে μ0 I/2πL ইন্টু 2 সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, এই 2 কেটে গেল, তাহলে ফাইনালি আমাদের যে মানটা দাঁড়াচ্ছে μ0 I/√2π ইন্টু L। তাহলে এই বাহুটার জন্য আমাদের চুম্বক ক্ষেত্রটা দাঁড়ালো এইটা। এখন আমাদের এই বাহুটার জন্য চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হচ্ছে, আমাদের তড়িৎ চুম্বক প্রবাহ হচ্ছে এই দিকে। তো আমাদের তাহলে এইটাকে আমরা যে দিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে বুড়ো আঙুলটা দিয়ে আমরা এইভাবে মুঠো করে ধরলাম, তাহলে কি হচ্ছে, আমাদের চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এই বোর্ডের তল থেকে বাইরের দিকে হচ্ছে। একই রকমভাবে এর ক্ষেত্রেও যদি দেখি তাহলে আমাদের কি হবে, আমাদের পেনটা এইরকম হবে এবং এটাকে যদি আমরা ওইভাবে মুঠো করে ধরি তাহলে চুম্বক ক্ষেত্রটা আমাদের বাইরের দিকে হবে এইভাবে। সেমভাবে এর জন্যও আমাদের কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা বাইরের দিকে হবে, এর জন্যও বাইরের দিকে হবে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র চারটে বাহুর জন্য আমাদের যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ফাইনাল যে চুম্বক ক্ষেত্র সেটাকে যদি আমরা বি বলি, বি ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 ইন্টু B1। তাহলে 4 μ0 I/√2πL হচ্ছে। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 4কে √2 দিয়ে ভাগ করলে আমাদের 2√2 হয়। তাহলে 2√2 μ0 I/π ইন্টু L হচ্ছে। তো এখানে দেখা যাক কোন অপশানটা আমাদের এর সাথে মিলছে। আমাদের তাহলে অপশান ডিটা এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে যে আমাদের 6 দাগের কোশ্চেন। তো 6 দাগের কোশ্চেনটা বলছে
তড়িৎ প্রবাহ পাঠিয়ে যখন চৌম্বক পদার্থকে চুম্বকিত করা হয় তখন যে শব্দ উৎপন্ন হয় তার উৎসটা কি? তো অপশান এ বলছে চৌম্বক শক্তি, অপশান বি বলছে তড়িৎ শক্তি, অপশান সি বলছে পারমাণবিক শক্তি, আর অপশান ডি বলছে যান্ত্রিক শক্তি। তো এক্ষেত্রে আমরা যখন চুম্বকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে চুম্বকটাকে চুম্বকিত করি তখন কি হয়, চুম্বকের একটা সংকোচন এবং প্রসারণ হয়, তার ফলে আমাদের শব্দটা উৎপন্ন হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের যে শক্তির জন্য এই শব্দটা উৎপন্ন হচ্ছে সেটা হয়ে যাবে যান্ত্রিক শক্তি, তার মানে অপশান ডি এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে আমাদের এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, I = 4 + 10 sin 100 πt এত অ্যাম্পিয়ার। এর যে আরএমএস ভ্যালুটা হবে তার এই প্রমাত্রার আরএমএস মানটা বের করতে হবে। তো RMS মানে আমরা জানি কি রুট মিন স্কোয়ার কারেন্ট, সেটা আমাদের বের করতে হবে। তো সেটাকে আমরা এইভাবে করতে পারি, এই যে আয়ের স্কোয়ার তার মিন তার রুট, তার মানে জিনিসটা আমাদের বের করতে হবে আয়ের স্কোয়ারের যে গড় তার রুটের মানটা কত হবে। তো সেটা বের করতে গেলে আমাদের ফার্স্টে আই স্কোয়ারের মান বের করতে হবে। তো আই স্কোয়ার করলে এই পুরো জিনিসটা হোল স্কোয়ার হয়ে যাবে, তো এটা হোল স্কোয়ার হয়ে গেলে আমাদের 16 আসছে, প্লাস 2ab হয়, a স্কোয়ার প্লাস 2ab হয়, তাহলে 2ab হলে 4 × 10 80 হলো 40 × 2 80 sin 100 πt হয়, প্লাস এইটার স্কোয়ার করলে 100 sin স্কোয়ার 100 πt এরকম হয়ে যাবে। এখন এর অ্যাভারেজ মানে আই স্কোয়ারের বার আমরা বের করব। তো এর অ্যাভারেজ করলে ফার্স্টে 16 টার্মটা আছে, এর অ্যাভারেজ করলে আমরা 16ই পাবো, আর এই সাইন 100 πt এর অ্যাভারেজ করলে আমরা 0 পাই, তাহলে এটা 0 হয়ে গেল। আর সাইন স্কোয়ার 100 πt এর অ্যাভারেজ করলে আমাদের হাফ আসে, তাহলে এইটা কিন্তু হাফ হয়ে গেল। তো এটা কাটাকুটি করলে আমাদের 50 আসছে, আর এখানে 16, তার মানে 66 হয়ে গেল আই স্কোয়ারের মান। তো আই RMS = আমাদের কী হবে √/, আই স্কোয়ার তার বার, তার মানে √/66। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে অ্যাপ্রক্সিমেটলি 8.12, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে। তার মানে আমাদের অপশান বিটা অ্যান্সার হচ্ছে। 8 দাগের কোশ্চেনটা বলছে এলসিআর শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য কত হয়। তো এলসিআর বর্তনীতে শ্রেণী অনুনাদির ক্ষেত্রে আমাদের ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য 0 হয়, অর্থাৎ ওরা সবসময় সমদশায় থাকে, তার মানে এখানে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তারপরে 9 দাগ বলছে যে আমাদের কোনো তলের উপর আপাতিত মোট তড়িৎচুম্বকীয় শক্তি ইউ এটা সম্পূর্ণরূপে আমাদের শোষিত হয়, তাহলে মোট স্থানান্তরিত ভরবেগ কত হবে। তো এক্ষেত্রে ভরবেগের যে রাশিমালাটা হয় সেটা আমাদের এরকম হয় U/c, তাহলে এক্ষেত্রে স্থানান্তরিত ভরবেগটা হয়ে যাবে আমাদের U/c, তার মানে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তারপর 10 দাগ, এটা আমাদের কি বলছে, 10 দাগে বলছে যে এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের আলোর বেগের 1.2 গুণ হলে মাধ্যমদ্বয়ের প্রতিসরণের অনুপাত কত হবে। তো এ মাধ্যমের আলোর বেগ আমরা VA ধরলাম, এইটাই কিন্তু বলা আছে বি মাধ্যমের আলোর গতিবেগের 1.25 গুণ, তার মানে 1.25 × VB। তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো মাধ্যমদ্বয়ের প্রতিসরণের অনুপাত কত হবে। তো আমরা প্রতিসরাঙ্ক মিউ = জানি আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ c বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ v হয়, তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমাদের ধ্রুবক হয়, অর্থাৎ আমাদের সিটা ধ্রুবক, তাহলে এখান থেকে বলতে পারি মিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু আমাদের v হচ্ছে। তো এখন আমাদের জানতে চেয়েছে যে ওই মাধ্যমদ্বয়ের প্রতিসরণের অনুপাত কত হবে, অর্থাৎ মিউ এ বাই মিউ বি এটা কত হবে। তো এটা ইকুয়ালটা আমরা এই রিলেশন থেকে লিখতে পারি ভিবি বাই ভিএ। এখন এখান থেকে আমরা ভিবি বাই ভিএ এটা কত পাচ্ছি 1/1.25, এখানে এটা উঠে গেল, তাহলে 100 চলে আসলো। এবার কাটাকুটি করলে আমাদের 25 দিয়ে কাটলে উপরে 4 আসছে, নিচে 5 আসছে, তাহলে 4/5 হয়ে যাচ্ছে এটা। তো সেটাই আমরা এখানে বসিয়ে দেবো 4/5, তাহলে অনুপাতটা অর্থাৎ মিউ এ = মিউ বি আমাদের হয়ে যাবে 4:5। তো এখানে আচ্ছা আমাদের অনুপাতটা ওই ডেসিমেল নাম্বারে দিয়েছে, তার মানে 4/5 যেটা আছে সেটা বের করতে হবে, এটা ইকুয়াল হয় আমাদের 0.8, তো এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে অপশান সিটা আমাদের
অ্যান্সার হচ্ছে 11 দাগের কোশ্চেনটা বলছে যে দুটি পোলারয়েড আড়াআড়িভাবে রয়েছে, এখন একটিকে 45 ডিগ্রি কোণে ঘোরানো হলো। নিঃসৃত আলোক রশ্মি আপতিত রশ্মি কত % হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে আমাদের একটা আলোক রশ্মি এখানে প্রবেশ করছে এইভাবে, মানে যেটা আনপোলারাইজ আলোক রশ্মি প্রবেশ করছে। আমাদের দুটো পোলারয়েড আছে, একটাকে আমরা এইভাবে রাখছি, যা মানে এইভাবে রাখা আছে পোলারয়েডটাকে, আর আরেকটাকে এর সাথে 45 ডিগ্রি কোণে রাখা আছে। অর্থাৎ আচ্ছা, এটাকে এত জটিল করে না এঁকে ধরলাম, ওর যে আলোকক্ষটা এইভাবে আছে আর সেকেন্ডটার আলোকক্ষ এইটার সাথে 45 ডিগ্রি অর্থাৎ এরকম কোণে আছে, এই কোণটা আমরা 45 ধরে নিলাম। তাহলে এখান থেকে যে আমাদের আলোটা পাবো এর ইন্টেন্সিটি ধরলাম I0, তাহলে এখান থেকে যে আলোটা বেরিয়ে আসবে তার ইন্টেন্সিটি এর অর্ধেক হয়ে যাবে, তার মানে এখানে যে আলোটা পাবো তার ইন্টেন্সিটি হয়ে যাবে I0/2। তো এখন আমাদের এই পোলারয়েডটা সেকেন্ড পোলারয়েডটা ফার্স্ট পোলারয়েডের সাথে আমাদের 45 ডিগ্রি কোণে আছে, তাহলে এখান দিয়ে যে আলোটা বেরোবে তার তীব্রতা I হলে সেই আইটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা ম্যালাস ল ইউজ করব। তো ম্যালাস ল অনুযায়ী কী হয়, আমাদের এখান থেকে যে আলোটা আসছে সেই আলোর তীব্রতা মানে এখানে I0/2 এর তীব্রতা, তাহলে I0/2 ইন্টু cos স্কোয়ার থিটা, যেখানে থিটাটা হলো এই দুটো পোলারয়েডের মধ্যবর্তী যে কোণটা হয় সেইটা, তাহলে cos স্কোয়ার 45 ডিগ্রি হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাচ্ছি I0/2 ইন্টু cos 45 মানে 1/√2 হয়, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল I0/2 ইন্টু এটা হাফ হয়ে গেল, তাহলে I0/4 হয়ে গেল। এখন আমাদের এখান থেকে ফাইনালি যে আলোটা পাচ্ছি তার তীব্রতা। তো আমাদের এখানে জানতে চেয়েছে যে নিঃসৃত আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি কত % হবে। তো আপতিত আলোক রশ্মি ছিল আমাদের I0 আর নিঃসৃত আলোক রশ্মি I, তার মানে আমাদের I/I0 বের করতে বলেছি, সেটা আমরা 1/4 পাচ্ছি। তো এবার বোথ সাইডে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, গুণ করে দিলে আমাদের কি আসছে, আমাদের 25 আসছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 25%। তো তাহলে আমাদের অপশান সিটা অ্যান্সার হবে। তারপরে আমাদের বলছে যে 12 দাগ, এক্স রশ্মি নলে প্রযুক্ত বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে সৃষ্ট এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো এখানে আমাদের এক্স রশ্মি নলে যে বিভব পার্থক্যটা সেটা ধরলাম ভি, তাহলে ওর মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রন যায় তাহলে তার শক্তি হয়ে যাবে E ইন্টু ভি, এইটা ইকুয়ালটা আমাদের কী হয় hc/λ মিনিমাম, এইটা হয়, এটা আমরা জানি। তো এখান থেকে আমাদের এই ল্যামডা মিনিমামটা কত হবে যখন আমাদের ভিটাকে ডবল করা হচ্ছে সেটা জানতে চেয়েছে। তো এখানে E, H আর C এগুলো সব ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ল্যামডা মিনিমাম বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে এইভাবে লিখি, ল্যামডা মিনিমাম ইকুয়াল টু hc/E ইন্টু ভি। এখন H, C আর E আমাদের ধ্রুবক হচ্ছে, তাহলে ল্যামডা মিনিমাম মানে অর্থাৎ ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি হচ্ছে। তো তাহলে আমাদের বিভব পার্থক্যটা দ্বিগুণ করা হচ্ছে, মানে ভিটাকে আমরা 2v করছি, তাহলে ল্যামডার মিনিমামটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন যদি ল্যামডা মিনিমাম ড্যাশ হয় তাহলে ল্যামডা মিনিমাম ড্যাশ বাই ল্যামডা মিনিমাম এইটা ইকুয়ালটা আমাদের হয়ে যাচ্ছে ভি বাই ভি ড্যাশ, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। তো ভি ড্যাশ আমাদের এইটা 2v, তো সেটা আমরা বসিয়ে দেবো, তাহলে v/2v হলো, ভি কেটে গেল, তাহলে এটা হয়ে গেল হাফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে। তো ল্যামডা ড্যাশ ছিল এটা, তাহলে ল্যামডা ড্যাশ মিনিমাম ইকুয়ালটা আমাদের কত হচ্ছে হাফ ইন্টু ল্যামডা মিনিমাম, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেনটা বলছে যে আমাদের এইরকম একটা বর্তনী দেওয়া আছে, এর মধ্যে দিয়ে তড়িৎ মানে ডায়োডটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে সেটা বের করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই বর্তনীটাকে এইভাবে আঁকতে পারি যে এখানে আমাদের একটা রোধ আছে 150 ওহম, এখানে এই সাইডে আমাদের 6 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত আছে, তার মানে পজিটিভ এন্ডটা এই দিকে হবে আর নেগেটিভ এন্ডটা এই দিকে হবে। আর এখানে 3 ভোল্টের আছে, তার পজিটিভ এন্ডটা এই দিকে হবে আর নেগেটিভ এন্ডটা নিজের দিকে হবে, আর এই দুটো আমাদের কমন হয়ে যাবে। তো এইভাবে আমরা সার্কিটটাকে আবার নতুন করে আঁকতে পারি। এখন এইটা হয়ে গেল আমাদের 6 ভোল্ট, এইটা হয়ে গেল কত 3 ভোল্ট, আর এইটা বলা আছে 150 ওহম। এইবার এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের এই যে 6 ভোল্টের যে ব্যাটারিটা আছে তার যে নেগেটিভ এন্ডটা আছে সেটা 3 ভোল্টের নেগেটিভ এন্ডের সাথে যুক্ত আছে এইভাবে।
তার মানে এটা 6 ভোল্ট, এটা 3 ভোল্ট, তার মানে এটা উল্টোভাবে যুক্ত আছে, মানে শ্রেণী সমবায়ে আমাদের পরপর যুক্ত নেই, পজিটিভ একটার পজিটিভ একটা নেগেটিভ এইভাবে যুক্ত নেই, মানে এখানে একটার পজিটিভের সাথে সরি একটা নেগেটিভের সাথে আরেকটা নেগেটিভ যুক্ত আছে। তো তাহলে এর যে তুল্য আমরা তড়িৎচালক বল পাবো সেটা কি হবে, সেটা আমাদের এই দুটো পার্থক্য হবে, অর্থাৎ 3 ভোল্ট হয়ে যাবে, যেহেতু উল্টো করে লাগানো হচ্ছে সেই কারণে। আর আমাদের এর যে ডিরেকশনটা হবে পজিটিভ এন্ডটা যেটার বড় আছে, মানে 6 ভোল্টের যে তড়িৎচালক বল বিশিষ্ট আমাদের তড়িৎ কোষটা আছে তার ডিরেকশনই হবে, অর্থাৎ এর পজিটিভ এন্ডটা এইদিকে হবে আর নেগেটিভ এন্ডটা এইদিকে হবে, এইভাবে হবে। তাহলে এই সার্কিটটাকে আমরা ফাইনালি এইভাবে আঁকতে পারি। এর এইদিকে আমাদের পজিটিভ এন্ড, এইদিকে নেগেটিভ এন্ড, আর আমাদের এখানে এইটা হয়ে যাবে 3 ভোল্ট আর এটা হলো 150 ওহম। এখন এর ভেতর দিয়ে মানে ডায়োডটার ভেতর দিয়ে আই পরিমাণ যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা আই ইকুয়াল টু ভি বাই আর লিখতে পারি। তো ভিটা কত আমাদের এখানে 3 ভোল্ট আর আরটা হলো এই 150 ওহম, তো সেটা বসিয়ে দিলাম, তাহলে কাটাকুটি হয়ে গেল 1/50 এত অ্যাম্পিয়ার। তো আমাদের কোশ্চেনে কি বলা আছে, আচ্ছা এটাগুলো কত হবে জানতে চাইছে। তো 1/50 অ্যাম্পিয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 0. এটা ভাগ করলে 0.02 হয়, এত অ্যাম্পিয়ার হয়। তো তাহলে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। 14 দাগের কোশ্চেনটা বলছে যে দূরদর্শনের সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের সীমা ব্যবহার করা হয় তা হলো 30 থেকে 300 মেগাহার্টজ, অপশান বি 30 থেকে 300 গিগাহার্টজ, অপশান সি 30 থেকে 300 কিলোহার্টজ, আর অপশান ডি বলছে 30 থেকে 300 হার্টজ। তো এখানে আমাদের যে কম্পাঙ্কের সীমাটা ব্যবহার করা হয় সেটা হলো 30 থেকে 300 মেগাহার্টজ, তার মানে অপশান এটা অ্যান্সার হবে। তারপরে 2-এর 1 দাগ কি বলছে, 2-এর 1 দাগ বলছে কোনো পরিবাহী ধারকত্ব 0.6 ফ্যারাড বলতে কি বোঝো, মানে সি ইকুয়াল টু এটা বলা আছে। আবার সি ইকুয়াল টু আমরা জানি কি কিউ বাই ভি, তাহলে আমরা কি পাচ্ছি কিউ বাই ভি ইকুয়াল টু 0.6 ফ্যারাড। এখন আমরা যদি ভি ইকুয়াল টু 1 ধরে নিই তাহলে কি আসছে, কিউ ইকুয়াল টু 0.6 আসছে, এটা কুলম্ব হয়ে যাবে। তাহলে আমাদের কোনো পরিবাহী ধারকত্ব 0.6 ফ্যারাড বলতে কি বোঝানো হয় সেটা আমাদের জানতে চেয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা পরিবাহীর বিভব যদি 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের ঠিক এত পরিমাণ মানে 0.6 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান ওই পরিবাহীকে দিতে হবে। তো এটাই আমরা লিখব যে কোনো পরিবাহীর ধারকত্ব 0.6 ফ্যারাড বলতে কি বোঝায়। এরপর বলছে কার্বন রোধককে সোনালী বর্ণের অর্থ কি, মানে কার্বন রোধকে যে সোনালী বর্ণ থাকে তার মানেটা কি, অথবা কার্বন রোধকে যদি সোনালী বর্ণ থাকে তার মানেটা হলো ওই যে কার্বন রোধকটা আছে তার টলারেন্স হয় আমাদের 5%, মানে বা একটু ভালোভাবে +-5% এইভাবে লিখতে পারি আমরা। এরপর 2 দাগ বলছে যে দুটি সুসংগত আলোকউৎসের দশা পার্থক্য কত হয়। তো দুটো সুসংগত আলোকউৎসের মধ্যে দশা পার্থক্য সবসময়ের মধ্যে ধ্রুবক থাকে, তাহলে লিখতে হবে এটা সবসময় ধ্রুবক হয়। তারপরে নেক্সট বলছে 3 দাগ কি ধরনের চৌম্বকীয় পদার্থ হিস্টেরিসিস ধর্ম দেখায়। তো আমাদের অয়স্চুম্বকীয় পদার্থ সেটা আমাদের হিস্টেরিসিস ধর্ম দেখায়, তাহলে অ্যান্সার হবে অয়স্চুম্বক পদার্থ। আর এর অথবা বলছে যে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে গোলীয় দর্পণকে কোথায় রাখতে হবে। আচ্ছা, এখানে কোশ্চেনটা মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। তো কোশ্চেনটা হওয়া উচিত ছিল বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে গোলীয় দর্পণের সামনে কোথায় আমাদের বস্তুটাকে রাখতে হবে, এটাই হওয়া উচিত ছিল আমার। তো তাই তাহলে আমাদের গোলীয় দর্পণ যদি এইরকম হয়, আমরা এইটা কি অবতল দর্পণ, এটা অবশ্যই অবতল দর্পণের ক্ষেত্রে হবে, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা একটাই কেস পাই, সেখানে প্রতিবিম্ব সবসময় আমাদের ছোট হয় বস্তুর আকার অপেক্ষা। তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি বস্তুটাকে ওর বক্রতা কেন্দ্র অর্থাৎ সিতে রাখি তাহলে কি হবে
বস্তুর প্রতিবিম্বটা উল্টো হবে এবং বস্তুটা যে জায়গায় আছে সেই জায়গায় ওর প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ আমাদের এক্ষেত্রে অ্যান্সারটা এরকম হবে, বস্তুটাকে আমাদের বক্রতা কেন্দ্রে রাখতে হবে। 4 দাগের কোশ্চেনটা বলছে ডাব্লু কার্য অপেক্ষকের একটি ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক নিউ হলে 2W কার্য অপেক্ষকের ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক কত হবে? তো আমরা কার্য অপেক্ষক আর প্রারম্ভ কম্পাঙ্ক এর মধ্যে সম্পর্ক যেটা হয় সেটা জানি যে এরকম W = H × μ0। μ0টা হলো আমাদের প্রারম্ভ কম্পাঙ্ক আর ডাব্লুটা আমাদের কার্য অপেক্ষক। এখন আমাদের যে প্রথম কেসটা সেখানে বলা আছে যে আমাদের এই μ0 = নিউ আর কার্য অপেক্ষক আমাদের বলা আছে W। তাহলে এই W = আমরা কি লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী H × নিউ। এবার সেকেন্ড যে কেসটা বলছি সেখানে বলছে যে যদি কার্য অপেক্ষকটা আমাদের 2W হয় তাহলে ধাতুর প্রারম্ভ কম্পাঙ্কটা কত হবে? তো কার্য অপেক্ষক 2 × W এটা বলা আছে। তো এক্ষেত্রে ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক আমরা μ0 ধরে নিলাম, এটা ধরলাম। তাহলে μ0 মানটা বের করতে হবে। এখন W = আমরা এটা জানি, তাহলে 2 × H নিউ আমাদের এইটা হয়ে যাচ্ছে। এখন সরি এটা ড্যাশ হবে, এখন H আমাদের কেটে গেল। তাহলে এখান থেকে আমরা μ0 লিখতে পারি 2 × নিউ। তাহলে আমাদের এখন কম্পাঙ্কটা হয়ে যাবে এইটা 2 × নিউ। এবার বলছে এর অথবা বিপরীত বায়াসে ডায়োডের রোধের মান কত হয়? তো কোনো একটা ডায়োড যখন আমাদের বিপরীত বায়াসে থাকে তখন ওর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না, অর্থাৎ I = আমাদের 0 হয়। তো এই I = তখনই 0 হওয়া সম্ভব যখন আমাদের ওই ডায়োডটার যে রোধটা হবে সেটা অসীম হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে অ্যান্সারটা হবে ওই ডায়োডের রোধটা আমাদের অসীম হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।